দেশের সবচেয়ে নিরাপদ কারাগার, 4 স্তরের নিরাপত্তা, 10 ফুট উঁচু দেয়াল, সশস্ত্র প্রহরা, সিসিটিভির নজরদারি। তারপরও মাত্র 21 বছরের এক নারী বন্দী সবার চোখের সামনে দিয়েই দেয়াল টপকে হাওয়া হয়ে গেল। কিন্তু এটাই কি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা? না, বাংলাদেশের ইতিহাসে এমনও দিন গেছে যখন এক রাতেই কারাগার থেকে পালিয়েছে শত শত নয়, 2000-এরও বেশি বন্দী। তাদের মধ্যে ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি, কুখ্যাত সন্ত্রাসী, এমনকি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য। প্রশ্ন হলো, জেলের ভেতর থেকে এত বড় বড় প্রিজন ব্রেক কিভাবে সম্ভব? এগুলো কি শুধুই নিরাপত্তার ব্যর্থতা, নাকি কারাগারের ভেতরেই আছে এমন এক অন্ধকার সিন্ডিকেট যেখানে কোটি টাকার দুর্নীতি, ভেতরের লোকের সহযোগিতা আর ক্ষমতার খেলায় দেশের সবচেয়ে নিরাপদ স্থাপনাও পরিণত হয়েছে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকিতে? আজ আমরা তুলে ধরব বাংলাদেশের কারাগারের সেই অন্ধকার বাস্তবতা, যে বাস্তবতা জানলে হয়তো নিরাপদ কারাগার কথাটির উপর আপনার বিশ্বাসই উঠে যাবে। জুলাই 2026, রাত 8টা, দেশের সবচেয়ে সুরক্ষিত জেল জোন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার। প্রতিদিনের নিয়ম অনুযায়ী বিকেল 5টার মধ্যে সমস্ত বন্দীকে সেলে ঢুকিয়ে লক আপ করার কথা, কিন্তু সেই রাতে নিয়ম ভাঙা হলো। রাত 8টায় যখন বন্দী গণনা করা হলো, তখন দেখা গেল এক নারী বন্দী উধাও। 21 বছর বয়সী সাজাপ্রাপ্ত বন্দী মোসাম্মত রিম্পা কারারক্ষীদের চোখের সামনে দিয়েই জেলের অফিস ভবনের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন। একজন 21 বছরের সাধারণ নারী যদি দিনের আলোয় কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে যেতে পারেন, তাহলে সংগঠিত অপরাধী চক্র চাইলে কি না করতে পারে। এই ঘটনার পর জেলের 3 জন মেট্রন এবং 4 জন নারী কারারক্ষী সহ মোট 7 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নতুন সরকারের স্বরাষ্ট্র প্রশাসন যখন দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং কারাগার ব্যবস্থার আমূল সংস্কারের বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে, ঠিক তখনই এই ঘটনা কারা প্রশাসনের গালে একটি বড় চপেটাঘাত। কাশিমপুরের এই ঘটনাটি প্রথম নয়। বাংলাদেশের ইতিহাসে এর চেয়েও বড় এবং গা শিউরে ওঠা জেল পালানো বা প্রিজন ব্রেকের রেকর্ড আছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় 2004 সালে কিশোরগঞ্জ জেলা কারাগারে ঘটেছিল এক চাঞ্চল্যকর সুড়ঙ্গ কাণ্ড। সেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 চরমপন্থী এবং এক খুনের আসামি জেলের মেঝের মাটি খুঁড়ে ড্রেন ও টয়লেটের পাইপের নিচ দিয়ে কয়েকশো ফুট দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করে প্রাচীরের বাইরে পালিয়ে গিয়েছিল। তবে কারাগার থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি বন্দী একযোগে পালানোর রেকর্ড হয় 2024 সালের জুলাইয়ের রাজনৈতিক গণ অভ্যুত্থানের সময়। 2024 সালের 19শে জুলাই নরসিংদী জেলা কারাগারে বাইরে থেকে হামলা ও অস্ত্রাগার লুটের পাশাপাশি 826 জন বন্দী একযোগে পালিয়ে যায়। এটি বাংলাদেশের ইতিহাসে একক কোনো কারাগার থেকে সবচেয়ে বেশি বন্দী পালানোর রেকর্ড। এর ঠিক পরপরই 5 আগস্ট শেরপুর জেলা কারাগারে হামলা চালিয়ে 518 জন বন্দীকে মুক্ত করে নিয়ে যাওয়া হয়। কারা অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে সর্বমোট 2200 জনেরও বেশি বন্দী পালিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া হুঁশিয়ারির পর তাদের একটি বড় অংশ স্বেচ্ছায় বা অভিযানের মুখে আত্মসমর্পণ করলেও 2026 সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী এখনো 700 জনেরও বেশি বন্দী সম্পূর্ণ পলাতক। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই পলাতকদের মধ্যে 65 জনই বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী ও জঙ্গি সংগঠনের দুর্ধর্ষ সদস্য। প্রশ্ন হচ্ছে, 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী, সিসিটিভি ক্যামেরা, কাঁটাতারের বেড়া আর সশস্ত্র প্রহরীদের বুটের আওয়াজ 1 ক্লিক ফাঁকি দিয়ে বন্দীরা পালায় কিভাবে? এর পেছনে আছে শিউরে ওঠার মতো 3টি সুনির্দিষ্ট কারণ। প্রথমত, চেইন অব কমান্ডের অভাব ও নিয়ম লঙ্ঘন। কাশিমপুরের ঘটনাটি দেখুন। কারা আইন অনুযায়ী বিকেল 5টায় লক আপ করার কথা থাকলেও রাত 8টা পর্যন্ত বন্দীদের বাইরে রাখা হয়েছিল। তদারকির দায়িত্বে থাকা কারারক্ষীরা ডিউটি চলাকালীন মোবাইল ফোন ব্যবহার বা আড্ডায় মগ্ন থাকায়
21 বছরের এক তরুণী অনায়াসে দেয়াল টপকে চলে গেল। দ্বিতীয়ত, দুর্নীতির চিরস্থায়ী সিন্ডিকেট ও ইনসাইড জব। জেলের ভেতরে হাই প্রোফাইল বন্দীদের টাকার বিনিময়ে বিশেষ সুবিধা দেওয়া ওপেন সিক্রেট। মোবাইল ফোন ব্যবহার, মাদক ব্যবহার এবং বাইরের অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ রাখার সুযোগ করে দেয় জেলের ভেতরেরই অসাধু কর্মকর্তা কর্মচারীরা। অনেক বড় পলায়ন নাটকের পেছনে ভেতরের রক্ষীদের আর্থিক লেনদেন ও নীরব সম্মতি থাকে। জেলের ভেতরে জ্যামার বসানো সত্ত্বেও কারারক্ষীদের নিজস্ব মোবাইল হটস্পট বা পকেট রাউটার ভাড়া দিয়ে বন্দীদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়ার মেগা বাণিজ্য চলছে। তৃতীয়ত, প্রযুক্তির অপব্যবহার বা অকার্যকারিতা। জেলের ভেতরে কোটি কোটি টাকার সিসিটিভি ক্যামেরা বা জ্যামার বসানো হলেও রহস্যজনকভাবে ঘটনার সময় সেগুলো অকেজো বা বন্ধ থাকে। কাশিমপুরের তদন্তেও সেন্ট্রাল কমান্ড রুমের গাফিলতি বা ঘটনার সময় সিসিটিভি ফুটেজের নির্দিষ্ট অংশ বন্ধ রাখার প্রমাণ মিলেছে। যখন কোনো সাধারণ বন্দী পালায় তখন সেটা প্রশাসনিক ব্যর্থতা, কিন্তু যখন কোনো কারাগার থেকে উগ্রপন্থী বা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা পালায় তখন সেটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি রেড অ্যালার্ট। 2024 সালের জুলাইয়ে নরসিংদী কারাগার থেকে পালানোর মধ্যে 9 জন ছিল জেএমবি এবং আনসার আল ইসলামের শীর্ষ সারির তালিকাভুক্ত জঙ্গি। এর আগে 2014 সালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে সশস্ত্র হামলা চালিয়ে 3 মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতাকে ছিনতাই করা হয়েছিল। এই দুর্ধর্ষ অপরাধী বা জঙ্গিরা যখন জেলের বাইরে চলে যায় তখন তারা সমাজে গিয়ে 3টি বড় ঝুঁকি তৈরি করে। 1, তারা আবারও স্লিপার সেল বা গোপন নেটওয়ার্কগুলোকে সক্রিয় করে তোলে। 2, নতুন করে নাশকতামূলক কর্মকাণ্ড বা রাজনৈতিক সহিংসতার ছক আঁকে। 3, ছদ্মনাম ব্যবহার করে দেশের ভেতরে লুকিয়ে থাকে এবং বর্ডার পার হয়ে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তৈরি করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তীতে কাউকে কাউকে গ্রেপ্তার করলেও এই ধরনের পলায়ন দেশের গোয়েন্দা নজরদারি এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের বছরের পর বছরের পরিশ্রমকে এক রাতে ধুলোয় মিশিয়ে দেয়। একই সঙ্গে এই পলাতক আসামিদের পুনরায় ধরতে এবং সমাজে তাদের কারণে বেড়ে যাওয়া অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়, যা সাধারণ করদাতাদের বা ট্যাক্স পেয়ারদের টাকার চরম অপচয়। বাংলাদেশ কারা কর্তৃপক্ষের অফিসিয়াল স্লোগান হলো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের কারাগারগুলো এখন মানুষকে আলো দেখানোর বদলে আরো বেশি অন্ধকারে ঠেলে দিচ্ছে, আর বেশি অপরাধ প্রবণ করে তোলার ফ্যাক্টরি বা ক্রাইম ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। এর পেছনের মূল কারণ ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দী। দেশের মোট কারাগারগুলোর অফিসিয়াল ধারণ ক্ষমতা প্রায় 43,000 থেকে 45,000 হলেও বর্তমানে দেশের জেলগুলোতে বন্দীর সংখ্যা প্রায় 77,000 থেকে 80,000 জন, অর্থাৎ ধারণ ক্ষমতার 1.5 থেকে 2 গুণেরও বেশি বন্দী গাদাগাদি করে থাকছে। আরো ভয়াবহ তথ্য হলো এই মোট বন্দীর মধ্যে প্রায় 73% হলো হাজতি বা অন্তরীণ বন্দী, যাদের মামলার বিচার এখনো শেষ হয়নি। এই ওভারক্রাউডিং বা অতিরিক্ত ভিড়ের কারণে একজন সাধারণ বা ছোট অপরাধী, যেমন চুরির দায়ে বা ভ্রাম্যমাণ আদালতে 3 মাসের সাজাপ্রাপ্ত কেউ জেলের ভেতরে গিয়ে জায়গা পায় দেশের শীর্ষ সন্ত্রাসী, খুনি বা মাদক কারবারিদের সঙ্গে। জেলের ভেতরেই তৈরি হয় নতুন অপরাধের নেটওয়ার্ক। অভিজ্ঞ অপরাধীদের সংস্পর্শে এসে তারা অপরাধের দীক্ষা পায়। জেলের ভেতরের চরম নির্যাতন, মাদক বাণিজ্য ও দুর্নীতির পরিবেশ দেখে আরো বড় অপরাধ করার উৎসাহ তৈরি হয়। আর রাখিব নিরাপদের অবস্থা তো আরো খারাপ। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন কারাগারে প্রতি বছর গড়ে 260 থেকে 290 জন বন্দীর কাস্টোডিয়াল ডেথ বা মৃত্যু হয়েছে। এর মধ্যে বড় অংশের মৃত্যু হচ্ছে হাসপাতালে নেওয়ার পথে বা চরম চিকিৎসাহীনতায়। দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অনুপাতে অনুমোদিত চিকিৎসক ও নার্সের ব্যাপক শূন্যতা এবং চিকিৎসাগত অবহেলা এর অন্যতম কারণ। এই পুরো ব্যবস্থাটি জাতিসংঘের আন্তর্জাতিক মানদণ্ড বা নেলসন ম্যান্ডেলা রুলসের সম্পূর্ণ পরিপন্থী। ম্যান্ডেলা রুলস অনুযায়ী বন্দীদের মানবিক মর্যাদা, পর্যাপ্ত আবাসন, মানসম্মত চিকিৎসা সেবা এবং পুনর্বাসনের যে বাধ্যবাধকতা রয়েছে, বাংলাদেশের কারাগারগুলো তার প্রতিটি ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হচ্ছে। নরওয়ে বা জার্মানির মতো উন্নত দেশগুলো যেখানে বন্দীদের মর্যাদা, ওপেন প্রিজন বা উন্মুক্ত কারাগার
এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে রিহ্যাবিলিটেশন কেন্দ্রিক মডেল অনুসরণ করে, সেখানে বাংলাদেশ এখনো ব্রিটিশ আমলের শাস্তিমূলক ও দমনমূলক মডেলে আটকে আছে। জেলের ভেতরে নামমাত্র কিছু কর্মসূচি থাকলেও কার্যকর শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, মেন্টাল হেলথ সাপোর্ট এবং জেল থেকে মুক্তির পর সামাজিক পুনর্বাসন বা পোস্ট রিলিজ সাপোর্টের অভাব রয়েছে। ফলে সাজা খেটে বের হবার পর কর্মসংস্থানের অভাবে বন্দীদের পুনরায় অপরাধে জড়ানোর হার মারাত্মকভাবে বাড়ছে। বিশেষ করে নারী বন্দী, শিশুদের নিয়ে আটকে থাকা মা, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধীদের মতো বিশেষ গ্রুপগুলোর জন্য বাংলাদেশের জেলগুলোতে কোনো লিঙ্গভিত্তিক সংবেদনশীলতা বা বিশেষ মানবিক প্রোটোকল নেই। কাশিমপুরের রিম্পার কেসটি দেখায় যে সামান্য 3 মাসের সাজাপ্রাপ্ত একজন তরুণীকেও এমন একটি ত্রুটিপূর্ণ ও অনিরাপদ কাঠামোর মধ্যে রাখা হয়েছিল যেখানে সুরক্ষার চেয়ে অবহেলাই মুখ্য। যদিও সরকার সম্প্রতি কারাগারকে কারেকশন সার্ভিস বাংলাদেশ নামকরণ, ইন্ডাস্ট্রিয়াল জেল চালুর চেষ্টা এবং ওপেন জেলের মতো কিছু আধুনিক পরিকল্পনা নিয়েছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এগুলো বাস্তবায়ন ও অগ্রগতি অত্যন্ত ধীরগতির চ্যালেঞ্জের মুখে পড়েছে। উপরন্তু রাজনৈতিক হস্তক্ষেপ এবং সাম্প্রতিক জুলাই কেস ও গণ মামলাগুলোর কারণে বিচারিক প্রক্রিয়ার জট আরো বৃদ্ধি পেয়েছে, যা কারাগারের উপর চাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কাশিমপুর মহিলা কারাগার থেকে রিম্পার পালানোর ঘটনাটি আমাদের কারা প্রশাসনের ভেতরের পচনকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। 7 জন মাঠ পর্যায়ের কারারক্ষীকে বরখাস্ত করা একটি তাৎক্ষণিক আইওয়াশ মাত্র। এই চিরস্থায়ী সংকট থেকে মুক্তি পেতে হলে শুধু সমস্যা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত সমাধান। 1. অবকাঠামোগত ও প্রযুক্তিগত আধুনিকায়ন। ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জেল নির্মাণ করতে হবে। কারাগারের ভেতরের প্রতিটি কোণকে আধুনিক সিসিটিভি, এআই নজরদারি, উন্নত মোবাইল জ্যামার এবং হাই রিস্ক বন্দীদের জন্য RFID ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনতে হবে। 2. প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা। চেইন অফ কমান্ড কড়া করতে হবে। জেলের ভেতরের দুর্নীতি ও মাদক বাণিজ্যের তদন্তের জন্য একটি স্বাধীন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ওভারসাইট বডি গঠন করতে হবে, যা জাতিসংঘের OPCAT অনুসরণে ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম হিসেবে নিয়মিত অডিট ও পাবলিক রিপোর্টিং নিশ্চিত করবে। কারারক্ষীদের জন্য আধুনিক স্টাফ ট্রেনিং ও ম্যান পাওয়ার বাড়াতে হবে। 3. আইনি ও বিচারিক সংস্কার। কারাগারে বন্দির চাপ কমাতে হাজার হাজার সাধারণ হাজতীদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। UNODCর সুপারিশ অনুযায়ী নন কাস্টোডিয়াল মেজার্স বা অল্টারনেটিভ সেন্টেন্সিং, যেমন ছোট অপরাধে সরাসরি জেলে না পাঠিয়ে প্রবেশন ও বাধ্যতামূলক কমিউনিটি সার্ভিসের আইনি বিধান কার্যকর করতে হবে এবং সরকারি লিগ্যাল এইড জোরদার করতে হবে। জঙ্গি ও হাই রিস্ক বন্দীদের বিশেষ প্রোটোকল। সাধারণ বন্দীদের সঙ্গে উগ্রপন্থীদের মেলামেশা সম্পূর্ণ বন্ধ করে তাদের জন্য আলাদা সেল ও প্রোটোকল তৈরি করতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে উন্নত ইন্টেলিজেন্স শেয়ারিং এবং জেলের ভেতরে বিজ্ঞানসম্মত ডি-রেডিক্যালাইজেশন প্রোগ্রাম চালু করতে হবে। নতুন সরকারকে যদি সত্যিই তাদের শাসন ব্যবস্থা এবং সংস্কারের যোগ্যতা প্রমাণ করতে হয়, তবে শুধু মুখের কথায় নয়, কারাগারগুলোকে অপরাধের আখড়া থেকে মুক্ত করে প্রকৃত সংশোধন ও পুনর্বাসন কেন্দ্রে রূপান্তর করার কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা এই হাই সিকিউরিটি জোনগুলো অপরাধীদের জন্য কেবলই একটি নিরাপদ আশ্রয়ন কেন্দ্র এবং নতুন অপরাধের চারণভূমি হিসেবেই থেকে যাবে।